শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো। আসো, আস্তে আস্তে নিয়ে আসো, মরার আগে আবার পরে না মরে যাই, এই একটা যন্ত্রণা আছে। আপনারা দেখছেন যে আপনারা একটু সাইড দেন ভাই, আপনারা একটু কাইন্ডলি ভিতরে যান, আস্তে আস্তে ভাই, এত জোর তোর বুড়ি মানুষ ভাই এভাবে করে নিয়ে যেতে হয় না, বয়স্ক মানুষ, আস্তে আস্তে নাও, মরার আগেই মেরে ফেলবো নাকি। শেখ হাসিনাকে ভারত বাংলাদেশ থেকে নিয়ে আসেনি, বা শেখ হাসিনা লুকিয়ে পালিয়ে গোপনে বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন নাই। শেখ হাসিনা ভারতে এসেছেন সামরিক বিমানে করে, এবং সামরিক বিমানে করে শেখ হাসিনা আসবার আগে বাংলাদেশে সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর থেকে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভারতের আকাশ সীমায় যাতে বাংলাদেশের সেনা বিমানটি ঢুকতে দেওয়া হয় সেই অনুমোদন নেওয়া হয়েছিল, এবং তার মাধ্যমে শেখ হাসিনা ভারতের হিন্ডন বিমানবন্দরে এসে অবতরণ করেন। শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বহুমাত্রিক, বিতর্কিত ও প্রভাবশালী নাম। পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান হিসেবে তিনি যেমন রেকর্ড করেছেন, তেমনি উত্থান পতন, নাটকীয়তা ও সংঘর্ষে ভরা ছিল তার রাজনৈতিক যাত্রা। আর সেই শেখ হাসিনাই আজ ভারতে নির্বাসনে বসে জানতে পারলেন নিজ দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবর এবং মানবতা বিরোধী অপরাধে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ। 1975 সালের রাজনৈতিক বিপর্যয়ে যখন বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন, বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। জুলাই গণ অভ্যুত্থান দমনের চেষ্টায় মানবতা বিরোধী অপরাধ সংগঠনের দায়ে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও একই সাজা হয়েছে। অভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর নেতৃত্বে থাকা চৌধুরী আব্দুল্লাল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয় তাকে দেওয়া হয়েছে 5 বছরের সাজার লঘুদণ্ড, যা ঘিরে সারা দেশে উত্তেজনা তুঙ্গে। বহুল আলোচিত এই মামলার বিচারে নেতৃত্ব দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান। দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। এনসিপি সারজিৎ হাসনাত এবং এনসিপির আরো বড় বড় যে নেতৃত্বগুলো রয়েছে, তারা অল্প দিনে বাংলাদেশে ক্ষমতায় আসার পর থেকে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি তাদের মামলা হয়েছে, সেটি আমরা খুব ভালোভাবেই জানতে পারছি এবং সবাই সেটা কম বেশি করে জানি। এবং সারজিৎ হাসনাতের পরিস্থিতিতে এতটা ভয়াবহ খারাপ হতে চলেছে সেটি তারা আসলে কখনো কল্পনা করেননি। কিন্তু তারা এখন আশ করতে চলেছে যে তাদের সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে বিষয়টি আলোচনা করা যায়। শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বহুমাত্রিক, বিতর্কিত ও প্রভাবশালী নাম। পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান হিসেবে তিনি যেমন রেকর্ড করেছেন, তেমনি উত্থান পতন, নাটকীয়তা ও সংঘর্ষে ভরা ছিল তার রাজনৈতিক যাত্রা। আর সেই শেখ হাসিনাই আজ ভারতে নির্বাসনে বসে জানতে পারলেন নিজ দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবর এবং মানবতা বিরোধী অপরাধে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ। 1975 সালের রাজনৈতিক বিপর্যয়ে যখন বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন, বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর কোণঠাসা আওয়ামী লীগ ভাঙনের মুখে পড়লে দলটির সিনিয়র নেতারা ঠিক করেন দলের ভবিষ্যৎ নেতৃত্ব হবে শেখ হাসিনা। এরপর 1981 সালে ভারত থেকে নির্বাসন ভেঙে দেশে ফিরেই দলের সভাপতি হন তিনি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার সক্রিয় ভূমিকা তাকে জাতীয় নেতৃত্বের কেন্দ্রে নিয়ে আসে। 1991 সালে প্রথমবারের মতো বিরোধী দলীয় নারী নেত্রী হন শেখ হাসিনা। 1996 সালে জিতে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদে আসীন হন। 5 বছরের মেয়াদ শেষে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছিল প্রথম। 2001 সালের নির্বাচনে হেরে আবারও বিরোধী রাজনীতিতে ফেরেন এবং 2004 সালে গ্রেনেড হামলা থেকে প্রাণের রক্ষা পান তিনি। এরপর জরুরি অবস্থার সময় -2 ফর্মুলার আলোচনার মধ্যেই গ্রেপ্তার হয়ে প্রথমবারের মতো জেলে যান। 2008 সালে আবার ক্ষমতায় ফিরে টানা 16.5 বছর দেশ শাসন করেন শেখ হাসিনা। এ সময় বড় বড় অবকাঠামো প্রকল্প, পদ্মা সেতু, মেট্রো রেল তার অর্জন হিসেবে তুলে ধরা হয়। তবে তার দায়িত্ব নেওয়ার কয়েক মাস পরই ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ, যেখানে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তাকে। ওই ঘটনায় সরকার ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার ভূমিকা নিয়ে নানা বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে তার শাসনামলেই বিচার বহির্ভূত খুন এবং গুম বেড়ে যায়, বিরোধীদের উপর দমনপীড়ন বৃদ্ধি পায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নিশি রাতের ভোট ও ডামি প্রার্থীর অভিযোগ ওঠে। 2013 সালের হেফাজত আন্দোলন, 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং 2024 সালের কোটা সংস্কার আন্দোলন, এই তিনটিতেই শক্ত দমনপীড়নের অভিযোগ রয়েছে তার সরকারের বিরুদ্ধে। সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা 844, জাতিসংঘ বলছে প্রায় 1400 নিহত। এই সহিংসতা থেকেই আন্দোলন রূপ নেয় সরকার পতনের দাবিতে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।
দলীয় প্রধান থাকা অবস্থায় ভারতে বসে জানলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। তারপর এলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়, জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এখন প্রশ্ন, তিনি কি আবার রাজনীতিতে ফিরতে পারবেন? বিশ্লেষকদের মতে এটা নির্ভর করবে আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা কিভাবে দেশ পরিচালনা করবেন তার উপরে। যদি তারা হাসিনার চেয়ে খারাপ করেন অথবা একই পথ অনুসরণ করেন, তাহলে শেখ হাসিনার জন্য ফেরার পথ তৈরি হতে পারে। শেখ হাসিনাকে ভারত বাংলাদেশ থেকে নিয়ে আসেনি, বা শেখ হাসিনা লুকিয়ে পালিয়ে গোপনে বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন নাই। শেখ হাসিনা ভারতে এসেছেন সামরিক বিমানে করে, এবং সামরিক বিমানে করে শেখ হাসিনা আসবার আগে বাংলাদেশে সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর থেকে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভারতের আকাশ সীমায় যাতে বাংলাদেশের সেনা বিমানটি ঢুকতে দেওয়া হয় সেই অনুমোদন নেওয়া হয়েছিল, এবং তার মাধ্যমে শেখ হাসিনা ভারতের হিন্ডন বিমানবন্দরে এসে অবতরণ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর আবারও এই আলোচনা চাঙা হয়ে উঠেছে যে ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে, এবং বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে যদি ভারত ফিরিয়ে না দেয় তাহলে কি ভারত আর বাংলাদেশের মধ্যকার সম্পর্কটা ঠিক হতে পারে? জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা, জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে তারা রায়ে সন্তুষ্ট, কিন্তু সত্যিকার অর্থে তারা তখন সন্তুষ্ট হবেন যখন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করতে পারবে, মানে তাকে ফাঁসিতে দিতে পারবে। দেখুন, ফাঁসির আগে নিশ্চয়ই আপিল সহ নানা রকম আইনি প্রক্রিয়া তো বাকি আছেই, এবং শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় স্পষ্ট করে রায়ের আগের দিন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে তার মা একমাত্র তখনই দেশে ফিরবেন যখন দেশে আওয়ামী লীগের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, তখনই তারা দেশে ফিরে তার মায়ের বিচারের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বা আইনি প্রক্রিয়ায় সংযুক্ত হবেন। এর আগে তাদের এই বিচার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নাই। শেখ হাসিনা এই আদালতকে ক্যাঙ্গারু কোর্ট এবং তার রাজনৈতিক প্রতিপক্ষদের সমন্বয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, তার পলিটিক্যাল অ্যাসাসিনেশন, তাকে রাজনৈতিকভাবে হত্যা করবার জন্যই গঠিত আদালত বলে চিহ্নিত করেছেন, এবং তিনিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে পরিষ্কার করে বলেছেন যে তিনি তখনই দেশে ফিরবেন যখন দেশে একটা নির্বাচিত সরকার থাকবে এবং বাংলাদেশের সংবিধান আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের সাংবিধানিক বিধিবিধান মেনে চলার ধারায় ফিরে আসবে। এই অবস্থায় ভারত কি তার অতিথি? মানে অসংখ্যবার ভারত বিভিন্ন সূত্রে, এমনকি প্রধানমন্ত্রী মোদী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে তাদের একমাত্র সাক্ষাতের সময় সেই মে মাসেও এটা পরিষ্কার করে বলেছিলেন যে শেখ হাসিনা তাদের অতিথি। এখন অতিথি শেখ হাসিনাকে ভারত কি কূটনৈতিক বা আইনি কোনো বাধ্যবাধকতার কারণে ফিরিয়ে দিতে বাধ্য, বা কোনো কারণ আছে যে কেন শেখ হাসিনাকে এই সময়ে ইউনুস সরকারের আদালতে বিচারের মুখোমুখি করতে ভারত ফেরত পাঠাবে? ভারতকে বাংলাদেশ সরকার সেই ডিসেম্বর মাসে একটা নোট ভার্বাল পাঠিয়েছিল শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে। এটাই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারতকে দেওয়া বাংলাদেশের তরফে শেখ হাসিনাকে ফেরত চেয়ে কোনো কমিউনিকেশন বা কোনো যোগাযোগ। নোট ভার্বাল কূটনীতির ক্ষেত্রে একেবারে প্রাথমিক স্তরের একটা কূটনৈতিক যোগাযোগ, যেই ক্ষেত্রে লেটার হেডে একটা চিঠির মতো পাঠানো হয় এবং সেই চিঠিতে এমনকি কারো স্বাক্ষরেরও প্রয়োজন হয় না। প্রত্যর্পণ চুক্তি আছে ভারত বাংলাদেশের। সে কারণে সোমবার দিন রায় হওয়ার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল এই রায়কে ঐতিহাসিক রায় হিসেবে বর্ণনা করে বলেছেন যে ভারতকে বাংলাদেশ আবারও চিঠি দেবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে, কিন্তু সেই চিঠিটি কিন্তু হতে হবে আইনি ভাষায় এবং আইনি ভাবে সম্পূর্ণত বিবরণ লিপিবদ্ধ করতে হবে যে ঠিক কি কি যুক্তি দিয়ে শেখ হাসিনাকে ভারতের বাংলাদেশে প্রত্যর্পণ করা উচিত বলে বাংলাদেশ সরকার মনে করছে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সেই খাটনিটুকু করে নাই। দেখেন, প্রত্যর্পণ চুক্তির একটা মূল শর্ত হচ্ছে যে প্রত্যর্পণ করতে হবে সেই অভিযুক্ত ব্যক্তিকে, এটা নিশ্চিত করে যে অভিযুক্ত ব্যক্তি কিছুতেই প্রত্যর্পণের পর তার দেশে ফিরে গিয়ে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার শিকার হবেন না। এটা প্রত্যর্পণের একদম একটা বেসিক ভিত্তি, বেসিক যুক্তি। এখন শেখ হাসিনা শুধু যে ওই আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বলছেন তাই তো নয়, এটা প্রতিষ্ঠিত সত্য, এটাই সত্য যে শেখ হাসিনার সরকারের আমলে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের 1971 সালের যুদ্ধাপরাধীর দায়ে বিচার হচ্ছিল এবং যার ফলশ্রুতিতে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের অনেকেরই মৃত্যুদণ্ড হয়েছে, এমনকি অনেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শেখ হাসিনার পতনের পর ওই আদালতেই শেখ হাসিনার মামলা দায়ের করা হলো এবং শেখ হাসিনাকে অভিযুক্ত করে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হলো সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন, প্রধান কৌশলী হলেন কিনা 1971 সালের যুদ্ধাপরাধীর বিচার যখন চলছিল জামায়াতে ইসলামীর প্রধান আইনজীবী ছিলেন যেই তাজুল ইসলাম, সেই তাজুল ইসলাম। এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের 2024-এর 5ই আগস্টের পর হাসনাত আব্দুল্লাহদের ডেডলাইনের মুখে পরিবর্তন করে যেই বিচারপতিদের নিয়োগ করা হলো তাদের একজনকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি করা হলো। এই প্রত্যেকটি
রাজনৈতিক ঘটনার সূত্র মেলালে এই অভিযোগ যে এই আদালত যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং শেখ হাসিনা যেমন বলেন যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার উদ্দেশ্যে, শেখ হাসিনাকে একরকম ভাবে রাজনৈতিকভাবে হত্যা করার উদ্দেশ্যে এই আদালত গঠিত হয়েছে এবং এই আদালতের বিচার কি রায় হবে সেটা পর্যন্ত পূর্ব নির্ধারিত ছিল, সে বিষয়ে তো কোনো সন্দেহ থাকে না। এমন একটা রাজনৈতিক বিচারের রায়ের পর কোন দেশ, কোন রাষ্ট্র, কোন দায়িত্ববান রাষ্ট্র কি সত্যি কোন অভিযুক্তকে অপর দেশে ফেরত পাঠাবে? ভারতের ক্ষেত্রে ভারত বরাবর যে যুক্তিটা দেয়, ভারত বরাবর বলে এসেছে যে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশ থেকে নিয়ে আসেনি, বা শেখ হাসিনা লুকিয়ে পালিয়ে গোপনে বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন নাই। শেখ হাসিনা ভারতে এসেছেন সামরিক বিমানে করে, এবং সামরিক বিমানে করে শেখ হাসিনা আসবার আগে বাংলাদেশে সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর থেকে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভারতের আকাশ সীমায় যাতে বাংলাদেশের সেনা বিমানটি ঢুকতে দেওয়া হয় সেই অনুমোদন নেওয়া হয়েছিল, এবং তার মাধ্যমে শেখ হাসিনা ভারতের হিন্ডন বিমানবন্দরে এসে অবতরণ করেন। কাজে ভারতের কথা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অনুরোধে বাংলাদেশের একজন সরকার প্রধান যখন ভারতে এসে আশ্রয় নিলেন তার নিরাপত্তার জন্য, তখন সেই ব্যক্তিকে ভারত কেন আশ্রয় রেখেছে এবং কেন এক্ষুনি তার পতনের মাধ্যমে যে সরকার এসেছে সেই সরকারের হাতে তুলে দিচ্ছে না, এই যুক্তি তুলে ভারতের সঙ্গে বা ভারতকে কোণঠাসা করার চেষ্টা করাটা যুক্তিসঙ্গত কিনা। কাজে ভারত এগুলোকে যথেষ্ট যুক্তিসঙ্গত যুক্তি বলে মনে করে না বলে ভারত শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় যেমনটা বলেছেন, ভারত তার মাকে একজন রাষ্ট্রপ্রধানের মর্যাদা দিয়ে রেখেছে এবং তিনি সেখানে নিরাপদ আছেন, ভালো আছেন, এবং সজীব ওয়াজেদ জয় বলছেন ভারতে তার মা সেফ অ্যান্ড সিকিউরড আছেন, নিরাপদ আছেন। এই রায়ে তার মায়ের কি বা আসে যায়? আইন উপদেষ্টা আসিফ নজরুল ভারতকে বাংলাদেশ আবার চিঠি দেবে বলার পর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও কিন্তু আবারও বলেছেন যে তারা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল যেহেতু দুজনই ভারতে আছেন এবং দুজনেরই ফাঁসির আদেশ হয়েছে, তাদের দুজনকেই প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চাইবেন। এখন এরপর সত্যিকার অর্থেই বাংলাদেশ খাটাখাটনি করে যেরকমটা প্রথা এবং আইনগতভাবে বাংলাদেশ করা জরুরি, শেখ হাসিনাকে ফেরত আনতে সত্যি সত্যি বাংলাদেশ যদি সিনসিয়ার হয়, এই আসিফ নজরুলদের সরকার বা ইউনূস সরকার যদি সত্যি সত্যি সিনসিয়ার হয়, তাদের যা করা উচিত তা করবে কিনা তা দেখবার জন্য যেমন অপেক্ষা করতে হবে, তেমনি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই সোমবারেও পররাষ্ট্র মন্ত্রণালয় আবার ভারতের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে ফেলেছে, মানে যে স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনাকে যাতে ফেরত দেয় ভারত, সেই আহ্বান জানিয়ে ফেলেছে একটা বিবৃতি দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই বিবৃতি প্রকাশিত হয়েছে এবং সেইখানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের, মানে শেখ হাসিনা আর আসাদুজ্জামান খান কামালকে দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর করাটা ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বটেও বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে। এর কিছুক্ষণ পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটা বিবৃতি দেয়। তারা সেখানে বলে, মানে ভারত আর নীরবতা ধরে রাখে না, ভারত সেখানে তার বিবৃতিতে বলে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে। ভারত আসাদুজ্জামান খান কামাল বিষয়ে কোনো বক্তব্যও রাখে না, কারণ ভারত সরকারের কাছে তো আসাদুজ্জামান খান কামাল নাই। মানে কোন অবস্থায় কি ধরনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে বা কোন পরিস্থিতিতে আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ভারতে গেছেন